এখন আমি প্লেনে বসে আছি। আজ অনেক দিন পরে নিজের দেশে আসছি। এতদিন পড়ালেখার জন্য বিদেশে ছিলাম। এখন পড়ালেখা শেষ করে দেশে ফিরছি। বাবা অনেক বড় বিজনেসম্যান। পরিবার বলতে আমি আর আমার এক ছোট বোন আর দাদু কাকা কাকি। আমাদের এখন জয়েন্ট ফ্যামিলি। আমার দাদার শেষ ইচ্ছে, উনি যতদিন বেঁচে থাকবেন সবাইকে একসাথে দেখতে চান। তাই আলাদা হওয়ার কথা কেউ চিন্তা করেনি। আপনাদের সাথে কথা বলতে বলতে প্লেনটা ল্যান্ড করলো। তারপর ব্যাগপত্র নিয়ে বিমানবন্দরের বাইরে আসলাম। হঠাৎই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আব্বুর নাম্বার। কিরে, কোথায় তুই? আমরা সবাই সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আব্বু এইমাত্র প্লেন ল্যান্ড করলো। তোমরা কোথায় আছো? আমরা তো সবাই তোর জন্য বাইরে অপেক্ষা করছি। ওকে আব্বু, আমি এখনই আসছি। এই বলে ফোন কেটে দিলাম। তারপর মালপত্র নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। বাইরে আসতে দেখতে পেলাম আব্বু আম্মু সহ বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। তারপর আমি দৌড়ে ওনাদের কাছে চলে গেলাম। তারপর সবাইকে সালাম দিলাম। আম্মু তো আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুমি কি শুরু করলে বলো তো? তুমি চুপ করো, ছেলেটাকে কতদিন পরে দেখতে পেলাম। আর কান্না করতে হবে না, এবার থেকে তো আমি তোমাদের সাথেই থাকবো। তুই চাইলেও আর আমাদের থেকে দূরে যেতে পারবি না। শুধু ওদের সাথে কথা বললে হবে? ও মাই সুইট দাদু, তোমাকে কত মিস করছি জানো? আমিও তো আমার দাদু ভাইকে অনেক মিস করছি। তা তোমার শরীর কেমন আছে? দেখছিস না আমি এখন কেমন প্রাণবন্ত আছি। তা তো দেখতেই পাচ্ছি। এই হাসবি না বলে দিলাম। তোমার যেমন। হাসাহাসি হয়েছে, এখন সবাই গাড়িতে উঠো, বাকি কথা গাড়িতে গিয়ে হবে। তারপর সবাই গাড়িতে ওঠে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। বাড়িটা এখনো ঠিক আগের মতোই আছে। তারপর সবাই বাড়ির ভিতরে আসলাম। যা বাবা, তুই একটু রেস্ট নে, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। আব্বু। ততক্ষণে আমি তোর পছন্দের খাবার রান্না করি। তারপর আমি আমার রুমে চলে আসলাম। বাহ, রুমটাও দেখছি আগের মতোই আছে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। সাথে সাথে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে অনুভব করতে লাগলাম কেউ একজন আমার গা ধরে ঝাঁকাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আর আমি কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। হঠাৎই কেউ একজন আমার গায়ে চিমটি কাটলো। আমি হকচকিয়ে ঘুম থেকে উঠলাম। তারপর যা দেখলাম, আমি এতক্ষণ কোলবালিশ না একটা মেয়েকে জড়িয়ে ধরে আছি। মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। ও রাগী চেহারার দিকে তাকাতেই ক্রাশ খেলাম। রাগে ওর মুখটা লাল হয়ে আছে। হাঁ করে তাকিয়ে আছেন কেন? আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? মানে আসলে কি ইয়ে করছেন? আসলে আমি বুঝতে পারি নাই, ঘুমের ঘরে আপনাকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরে ফেলেছি। আপনি কি ছোট বাচ্চা নাকি? তার আগে এটা বলুন, আপনি আমার রুমে কি করছিলেন? আপনাকে ডাকতে এসেছিলাম, বুঝেছেন? আচ্ছা যান, এবারের মতো ক্ষমা করে দিলাম। এই 1 মিনিট, আমি আপনার কাছে ক্ষমা কখন চেয়েছি? মুখে বলেননি, কিন্তু মনে মনে চেয়েছেন। এবার কিন্তু আপনি আমার মাথা গরম করে ফেলছেন। তো আমি কি করব? এই আপনি কে বলেন তো? আপনার পরিচয় দেন। পরিচয় জানতে হবে না। আর শুনুন, আপনাকে নিচে ডাকছে খাওয়া দাওয়া করার জন্য। এই বলে মেয়েটা চলে গেল। কে এই মেয়ে? একে তো আগে কখনো দেখেছি বলে মনে হয় না। না, আম্মুর থেকে জেনে নিতে হবে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর আমি ভাবতে লাগলাম, কে এই মেয়ে? একে তো আগে কখনো দেখিনি। এখন এসব ভাবার সময় নেই। অনেক খিদে পেয়েছে। কতদিন পরে মায়ের হাতে রান্না খাবো। তারপর খাওয়া দাওয়া করার জন্য নিচে নামলাম। খাবার টেবিলের সামনে গেলাম। দেখলাম মেয়েটা সবাইকে খাবার সার্ভ করছে। আমি গিয়ে দাঁড়িয়ে আছি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস। বসছি। তারপর একটা চেয়ার টেনে বসে পড়লাম। দেখলাম মেয়েটা সবাইকে খাবার সার্ভ করছে। আম্মুর থেকে জেনে নেই কে এই মেয়ে। আচ্ছা আম্মু, ওনাকে তো চিনতে পারলাম না। তুই ওকে চিনতে পারছিস না? ভুলে গেলি নাকি? ওর সাথে ছোটবেলায় কত খেলাধুলা করতি। না, আমার তো কিছুই মনে নেই। আচ্ছা, ওনার নাম কি? তুই কি সত্যি ওকে চিনতে পারিস না? চিনতে পারলে কি তোমাকে ওনার পরিচয় জিজ্ঞেস করতাম? তো রফিক আঙ্কেলের কথা মনে আছে? তুমি বাবার বন্ধু রফিক আঙ্কেলের কথা বলছো না তো? কিছুদিন আগেই তিনি মারা গেছেন। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই তোর বাবা ওকে এ বাড়িতে নিয়ে এসেছে। এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। মেয়েটার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবই বুঝলাম। তুমি কিন্তু এখনো ওনার নামটা এখনো আমাকে বলো নাই। তোর কি এখনো কিছু মনে পড়ছে না? আরে ও হচ্ছে লিজা। এখন এইসব কথা থাক, খাবার দাও, খিদে পেয়েছে। আমি ওকে চিনিও না চিনার ভান করছি। ওর সাথে একটু মজা করবো আর কি। ছোটবেলায় আমি ওর সাথে অনেকটা সময় কাটিয়েছি। ওর বাবা ছিল সরকারি চাকরিজীবী। হঠাৎই ওর বাবার ট্রান্সফার হয়ে যায়, যার কারণে ওরা এখান থেকে চলে যায়।
কিন্তু বাড়িতে এসে এত বছর পর ওকে দেখব সেটা ভাবতে পারি নাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর বিছানায় গা এলিয়ে দিলাম। ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সন্ধ্যাবেলায় ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। সবাই দেখি বসে বসে আড্ডা দিচ্ছে। সবাইকে দেখতে পাচ্ছি, লিজাকে দেখতে পাচ্ছি না কেন? বাড়িটা একবার ঘুরে দেখে নেই। বাড়িটা হেঁটে হেঁটে দেখতে লাগলাম। হঠাৎই একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। সবার রুম তো চিনতে পারলাম, কিন্তু এটা কার রুম? ভিতরে ঢুকে দেখলাম রুমটা সুন্দরভাবে গোছানো রয়েছে। হঠাৎই ওয়াশরুমে দরজাটা খুলে গেল। লিজা ওয়াশরুমের ভিতর থেকে বের হয়ে আসলো। ও আমাকে দেখতে পেয়ে সাথে সাথে জোরে একটা চিৎকার দিল। আমি সাথে সাথে সঙ্গে সঙ্গে দৌড়ে ওর কাছে গিয়ে ওর মুখ চেপে ধরলাম। আমি ওর এত কাছে চলে যাব ভাবতেই পারিনি। দুজনেই দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আমি ওকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে পড়লাম। সরি, আমি আসলে বুঝতে পারি নাই এটা আপনার ঘর। বুঝতে পারেননি মানে কি? একটা মেয়ের রুমে হুট করে ঢুকে পড়লেন। আসলে অনেক দিন পরে বাড়িতে আসলাম, তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি কি জানতাম নাকি এই রুমে একটা ডাইনি থাকে? এ কথা বলার সাথে সাথে ও তেলে বেগুনে জ্বলে উঠল। ওই তুই কি বললি? এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে আমাকে দৌড়াতে লাগলো। একটা বালিশ নিয়ে আমাকে মারতে লাগলো। হঠাৎ একটা পা স্লিপ করে ওর গায়ের উপর পড়ে গেলাম। আমি ভাবলাম এবার ওর সাথে একটু মজা করা যাক। সুন্দরী, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ছাড় বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব। ঠিক আছে, করো। প্লিজ আমাকে ছেড়ে দেন।